নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী আবার আপনাদের সামনে আজকে মুখোমুখি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, কালসর্প যোগ এটি কি জিনিস, আমাদের জীবনে কি কি প্রবলেম তৈরি করে বা ড্যামেজ করতে পারে, সেটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। ছোট্ট করে একটুখানি বলি ইন এ ক্যাপসুল। কাল হচ্ছে টাইম, সর্প মানে সাপ, আপনারা সকলেই জানেন। আপনার সময় বা আপনার জীবনের নির্দিষ্ট একটি কাল যখন আপনাকে লাইফে এরকম পীড়া দেয়, নিদারুণ পীড়া দেয় যে আপনার মনে হয় সর্প দংশনের মতো আপনি জ্বলছেন, সেই জায়গাটিকে কালসর্পের এফেক্ট বলা হয়। সংক্ষেপে এটা হচ্ছে কালসর্পের মানে একদম লিটারাল ডেফিনেশন, ওয়ার্ড টু ওয়ার্ড ডেফিনেশন। কালসর্প 12 রকমের হয়। রাহু কেতুর অ্যাক্সিস অনুযায়ী অন্য কটি গ্রহ, 7টি গ্রহ, অর্থাৎ আইদার কুণ্ডলীর বাঁ দিকে 7টি গ্রহ থাকে, মাথায় থাকে মানে হেড অর্থাৎ ড্রাগনস হেড যেটি রাহু, এবং নিচে থাকে পুচ্ছ অর্থাৎ ড্রাগনস টেল যেটি হচ্ছে কেতু। মানে কল্পনা করা ইন্ডিয়ান মাইথোলজিতে যে রাহু এবং কেতুর যে সর্পরূপ, তার পেটের মধ্যে 7টা গ্রহ আটকা পড়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান মাইথোলজি বা আমাদের ভারতীয় বৈদিক শাস্ত্রের কনসেপ্ট। সেটা কুণ্ডলীর বাঁ দিকেও হতে পারে, কুণ্ডলীর ডান দিকেও হতে পারে। অর্থাৎ কুণ্ডলীর একদিকে 6টি ঘর অন্তরে রাহু কেতু থাকে এবং অপর প্রসারটি পুরোটা ফাঁকা থাকে। এটি হচ্ছে পূর্ণ কালসর্পের ডেফিনেশন, যেটা এধারেও হতে পারে এধারেও হতে পারে। তো এইবারে যেটা হচ্ছে যে কালসর্পের মধ্যে কয়েকটি নাম বরং করে দিই। অনন্ত কালসর্প, কুলিক কালসর্প, মহাপদ্ম কালসর্প, শঙ্খপাল কালসর্প, কর্কটক কালসর্প, 12টা কালসর্প আছে। 12 রকমের প্রবলেম দেয় আপনাদের জীবনে। আমাদের দেশে প্রচুর বিখ্যাত মানুষ রয়েছেন যারা কালসর্প যাদের ছিল। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, তিনি পূর্ণ কালসর্পের শিকার ছিলেন। সারা জীবনে প্রচুর তিনি মানে যশ, খ্যাতি, দেশ বিদেশের নাম সমস্ত কিছু পেয়েছেন, সবকিছু ছিল, বিবাহটা কিন্তু হয়নি, তিনি অকৃতদার ছিলেন। হ্যাঁ, রতন টাটা, হ্যাঁ, এত বড় সাকসেসফুল বিজনেসম্যান, দেশ ছাড়িয়ে বিদেশেও তার খ্যাতি, কিন্তু বিবাহ ঘটেনি। তিনি একাধিকবার বিবাহ করতে চেয়েছিলেন, তার ফ্যামিলি থেকেও তার বিয়ে ঠিক করা হয়েছিল, শেষ পর্যন্ত আর হয়নি। হরস্কোপ দেখুন, যদি অরিজিনাল হরস্কোপটা পান, অত্যন্ত দুর্লভ কিন্তু। যাই হোক, সেক্ষেত্রে বিয়েটি হয়নি। আরও বহু উদাহরণ আছে। কালসর্পের প্রভাবে তাহলে কি হয়? কালসর্পের প্রভাবে জীবনটা দুঃখময় হয়। অর্থাৎ আইদার আপনার পড়াশোনা ভালো হবে কিন্তু অসমাপ্ত থেকে যায়, শিক্ষাটা অসমাপ্ত থেকে যাবে, অথবা টাকা পয়সায় জীবনে একটা বড় ধস, আইদার চাকরি হবে না, হলেও মাঝপথে চলে যাবে। সেটাও যদি বা ঠিক হয়, দেখবেন বিয়ে হয়তো হলোই না। এই যে উদাহরণগুলো দিলাম, এর থেকে প্রমিনেন্ট উদাহরণ বোধহয় আর হতে পারে না। অথবা বিয়ে হয়ে জীবনটা ডিভোর্স হয়ে মামলা মকদ্দমায় জড়িয়ে ছাড়খাড় হয়ে যায় দাম্পত্য, অথবা শেষ বয়সে সন্তান আপনাকে মারাত্মক কষ্ট দেয়। তো কালসর্পের এফেক্ট থেকে বাঁচাটা সত্যিই দুষ্কর। শিবের সঠিকভাবে আরাধনা উপাসনা করলে কালসর্পের পীড়া থেকে খানিকটা নিস্তার পাওয়া যায়। চৈত্র মাস এবং বৈশাখ মাস জুড়ে শ্রীময়ী কিন্তু কালসর্পের প্রতিকার করে থাকে, সারা বছর ধরে নয়। তো এই সময় যারা যোগাযোগ করবেন, যারা কালসর্প থেকে পরিত্রাণ চান এবং কালসর্প থেকে মানে মুক্ত হতে চান কালসর্প দোষ থেকে, তারা শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বারাণসী বা যে কোনো শৈব তীর্থে, পশুপতিনাথ ইত্যাদি শৈব তীর্থের শ্রীময়ীর দ্বারা আপনারা কাটান যেটাকে বলা নিবারণ করাতে পারেন। নিজেরা যারা করাতে চান তারা ত্রয়ম্বকেশ্বরে সরাসরি চলে যেতে পারেন, যেখানে আমাদের লিটল মাস্টার সচিন তেন্ডুলকারের কালসর্প দোষের নিবারণ হয়েছিল। তো এবার যাদের পক্ষে এগুলো করাটা সম্ভব না, শরীর স্বাস্থ্যের কারণে, অর্থনৈতিক কারণে, দূরত্বের কারণে, হ্যাঁ, তো তারা বাড়িতে কিছু ঘরোয়া উপায় তারা আপনারা প্রয়োগ করতে পারেন, যাতে কালসর্পের কষ্টটা কিছুটা কমে। আপনাদের বলে দিচ্ছি, কালসর্পের সাথে নারকোলের একটি সম্পর্ক রয়েছে। পুরো ঝুনো নারকোল, যেটা মানে মাথাটা রয়েছে জটার মতো লাগে, শিবের জটার মতো, সেই ধরনের নারকোল নিয়ে আপনারা যদি প্রবাহমান জলে শনিবার করে ভাসিয়ে দেন, এবং অবশ্যই সেক্ষেত্রে নির্দিষ্ট তিথি নক্ষত্র ইত্যাদি দেখে নিতে, শিবরাত্রির দিন, হ্যাঁ, পুরো চৈত্র মাসে জুড়ে শিবের যে নীল ষষ্ঠীর দিন, বৈশাখ মাসে প্রায় প্রতিটি শনিবারই আপনারা বা সোমবার এই জিনিসটি আপনারা করতে পারেন। সেটা আপনারা এই নারকোল যদি আপনারা জলে ভাসিয়ে দেন, সেক্ষেত্রে কালসর্পের পীড়া কিছুটা হলেও নিবারণ হয়। এবং অবশ্যই মহাদেবের কাছে প্রার্থনা করে কিন্তু আপনারা এটি করবেন। এটি ছাড়াও যে আপনারা 43 দিন কালসর্প যন্ত্রের সামনে, কালসর্প যন্ত্রের সামনে 43 দিন সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন
এবং এটি অনির্বাণ দীপশিখা হতে হবে, অর্থাৎ এই প্রদীপের শিখা কিন্তু কখনো নিভতে পারবে না 43 দিনের মধ্যে। একবার শিখা নিভু নিভু হলে তার নেববার আগেই তাতে পুনরায় তেল এবং দরকার পড়লে পোলতেটা কিন্তু পাল্টে দিতে হবে। অর্থাৎ প্রদীপটা যেন টানা 43 দিন অবধি জ্বলে এবং 44 দিনের দিন সেই প্রদীপ এবং সেই তেল সমস্ত কিছু নিয়ে গিয়ে গঙ্গা বা কোনো অন্য যে কোনো পবিত্র নদী, সারা ভারতবর্ষে যেখানে আপনি বাস করুন না কেন, যারা দক্ষিণ ভারতে থাকেন তারা অনেক সময় জিজ্ঞেস করেছেন যে ম্যাডাম আমরা কি করব, তো তারা দক্ষিণ ভারতে অনেক পুণ্যতমা নদী আছেন, নর্মদা, গোদাবরী, কাবেরী, হ্যাঁ, তো সুতরাং যাকে দক্ষিণকে গঙ্গা বলা হয়, তো সুতরাং আপনারা এই সমস্ত নদীগুলোতেও কিন্তু আপনারা কালসর্পের এই যে প্রদীপ, তেল বা বাকি সমস্ত জিনিসগুলো, নারকেল আপনারা বিসর্জন দিতে পারেন। কালসর্প দোষ নিবারণের জন্য কালো কুকুরকে শনি মঙ্গলবার করে, বিশেষ করে কৃষ্ণপক্ষে, তাকে আপনারা রুটি যদি দান করতে পারেন, খাওয়াতে পারেন, সেটি কালসর্প নিবারণের জন্য। কারণ যিনি কালসর্প বেসিক্যালি শনির কোপেও কিন্তু কালসর্পের জিনিসটি হয়। তো যাই হোক, সেক্ষেত্রেও আপনারা কালো কুকুরকে খাওয়ানোর কথা বললাম। কালো গরু, তাকে যদি আপনারা রুটি এবং গুড় সাথে একটু ছোলা দিতে পারেন, ছোলাটা অপশনাল, যদি দিতে পারেন খুবই ভালো। দেখবেন আপনারা বন্ধুরা, গ্রামের দিকে মানুষের লাইফে কিন্তু কালসর্প যোগের প্রভাবটা কম। গ্রামে মানুষের মধ্যে মানসিক কষ্ট, ক্ষোভ, অশান্তি আজকাল হচ্ছে বিভিন্ন কারণে, সেটা অন্য জিনিস। মানুষ তো শহরে মানুষের মতো লাইফস্টাইলও নিয়ে শুরু করে দিয়েছে সেখানে, না, তার একটা প্রকোপ কিন্তু থাকে। তো যাই হোক, আপনি যদি ডিসিপ্লিনড লাইফ লিড করেন, নিজের পিতামাতাকে সম্মান করে চলেন, বয়সের বড় গুরুজনদের সঠিকভাবে আপনি ভক্তি শ্রদ্ধা করেন, কালসর্পের প্রকোপ কিন্তু অনেকটা কমে। কখনো অবলা পশুর ওপর অত্যাচার করবেন না এবং কখনো যিনি অন্যায় করেছেন তার মানে লঘু পাপে কখনো গুরুদণ্ড দেবেন না। তো এই কয়েকটা জিনিস যদি আপনারা মেনে চলেন, এবং কালসর্পযুক্ত জাতক বা জাতিকাকে সবসময় বলা হয় যে লাল সুতো, হলুদ সুতো ইত্যাদি অনেকে রলি মাঙ্গলিক হিসেবে অনেকে পড়েন, অর্থাৎ মঙ্গলকারী জিনিস। দেখবেন বিশেষ করে অবাঙালি কমিউনিটির লোকেরা মানুষের হাতে ধাগা পরেন, পুরুষরা ডান হাতে, মহিলারা বাঁ হাতে, এটাকে রলি বলা হয়। এই রলি তাদের ধারণ কিন্তু নিষিদ্ধ করা থাকে। তো সুতরাং, এবং আরেকটি হচ্ছে অপরাজিতা ফুল দিয়ে কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনেক সময় পুজো দিতে বলা হয়। তো শনিবার গিয়ে বড় ঠাকুরের মন্দিরে একটি অপরাজিতার মালা এবং একটু সর্ষের তেলের প্রদীপ কিন্তু আপনারা জ্বালিয়ে দিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে যে শুধু কালসর্প না, সেক্ষেত্রে শনির ঢাইয়া থেকেও কিন্তু অনেকখানি আপনারা নিস্তার কিন্তু বন্ধুরা পেতে পারেন। কয়েকটি ঘরোয়া উপায়ের কথা আমি বলে দিলাম বন্ধুরা, যাতে আপনাদের কালসর্পের কষ্ট একটু কমে। এটা ছাড়াও রূপোর নাগনাগিনী আপনারা স্যাকরার দোকান থেকে কিনে বা কোনো জায়গা থেকে তাদের দিয়ে বানিয়ে, কারিগরকে দিয়ে বানিয়ে আপনারা শিবরাত্রি, নাগ পঞ্চমী, পুরো চৈত্র মাসের সোমবার, শনিবার এবং বৈশাখ মাসের সোমবার, শনিবার, সেক্ষেত্রে কৃষ্ণপক্ষ দেখে কিন্তু আপনারা গঙ্গায় বা অন্য কোনো পুণ্যতমা স্রোতস্বিনীতে আপনারা কিন্তু নিমজ্জন করে দিতে পারেন, বিসর্জন দিতে পারেন বন্ধুরা। তাহলে সংক্ষিপ্ত, এবং লাল চন্দনে ব্যবহার করা কিন্তু একদম নিষিদ্ধ যাদের কালসর্প রয়েছে। তো বন্ধুরা, ছোট ছোট কিছু উপায় বললাম যাতে কালসর্পের সমস্যা থেকে আপনারা বাড়িতে বসে আংশিক নিবারণ পান। আপনারা মাথায় একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এই যে আমি টোটকাগুলো বললাম, টোটকাটা কিন্তু ফার্স্ট এডের মতো আংশিক নিবারণে হয়। প্রকৃত অর্থে কালসর্পের ক্রিয়া নর্মাল যে বৈদিক পন্থা রয়েছে সেইভাবেই করতে হয় এবং শৈব তীর্থেই করতে হয়, তবেই এটা ফ্রুটফুল হয়, মানে সঠিকভাবে। কাজেই এগুলো যেগুলো বললাম, এগুলো ওই ফার্স্ট স্টেপ মাত্র। যাই হোক, যারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন তাদের সুবিধার্থে আমি বলে দিলাম। আপনাদের উপকারে যদি লাগে, আমি আমার পরিশ্রম এবং আমার যেটুকু অধীত জ্ঞান, আমার গুরু এবং আমার যারা পূর্বসূরি তাদের থেকে আমি নিজেকে সার্থক মনে করব। সেক্ষেত্রে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কালসর্পের কষ্ট থেকে আপনাদের মুক্তি হোক। হর হর মহাদেব।